সকালের সংবাদে আপনাকে স্বাগতম। প্রথমেই জানিয়ে দিচ্ছি সংবাদ শিরোনাম। খালেদা জিয়ার শারীরিক অবস্থা অপরিবর্তিত বলে জানিয়েছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। সকালে নয়াপল্টনের সংবাদ সম্মেলনে কথা জানান তিনি। অতীতে নির্যাতনের কারণেই বিএনপি চেয়ারপারসন গুরুতর অসুস্থ বলে অভিযোগ করেন তিনি। নিরপেক্ষ থেকে উদাহরণ সৃষ্টিকারী নির্বাচন করতে পুলিশ সুপারদের প্রতি আহ্বান জানিয়েছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। সকালে রাজধানী তেজগাঁওয়ে প্রধান উপদেষ্টার কার্যালয়ে ৬৪ জেলার পুলিশ সুপারদের সঙ্গে মতবিনিময় কালে তিনি কথা বলেন। এ সময় প্রধান উপদেষ্টা বলেন, নির্বাচনের মাধ্যমে নতুন বাংলাদেশের জন্ম হবে, তাই শহীদদের আকাঙ্ক্ষা পূরণে ঐতিহাসিক ভূমিকা পালন করতে হবে পুলিশকে। দফা দাবিতে আন্দোলনরত ৮ দলের নির্বাচনী চূড়ান্ত প্রার্থী তালিকা ঘোষণা হতে পারে আগামী সপ্তাহে। বেশ কয়েকটি দল ইতিমধ্যে ৩০০ আসনের প্রার্থী ঘোষণা করলেও নেতারা বলছেন বৃহত্তর স্বার্থে দেওয়া হবে সর্বোচ্চ ছাড়। হত্যা মামলায় সজীব ওয়াজেদ জয়ের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। জয় ও পলকের বিরুদ্ধে ইন্টারনেট বন্ধ করে হত্যাকাণ্ডে সহায়তার অভিযোগ আমলে নিয়ে এ আদেশ দেন ট্রাইব্যুনাল। আরেকটি মামলায় আনিসুল হক, সালমান এফ রহমানের বিরুদ্ধে অভিযোগ আমলে নেয় ট্রাইব্যুনাল। তাদের বিরুদ্ধে কারফিউ জারি করে আন্দোলনকারীদের হত্যার পরামর্শ দেওয়ার প্রমাণ মিলেছে বলে জানিয়েছে প্রসিকিউশন। এবার শুনবেন বিস্তারিত। বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থা ও চলমান রাজনৈতিক ইস্যুতে বৃহস্পতিবার সকালে নয়াপল্টনে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। তিনি জানান, বিএনপি চেয়ারপারসনের শারীরিক অবস্থা অপরিবর্তিত। অতীতে নির্যাতনের কারণেই বিএনপি নেত্রী গুরুতর অসুস্থ বলেও অভিযোগ করেন। চিকিৎসা বিদ্যমান রয়েছে। নিপীড়ন নির্যাতনের মধ্যেও যাকে তার সিদ্ধান্ত এবং অটল মনোভাবকে টলানো যায়নি, তার নামই তো বেগম খালেদা জিয়া। তাকে নানা চক্রান্ত, ষড়যন্ত্র এবং নির্যাতন করে হয়তো তাকে অসুস্থ করা হয়েছে, গুরুতর অসুস্থ করা হয়েছে, কিন্তু যতক্ষণ তার তিনি আমাদের সাথে কথা বলেছেন বা তিনি সুস্থ ছিলেন, ততক্ষণও এদেশের মানুষ এবং স্বাধীনতা, সার্বভৌমত্ব এবং গণতন্ত্রের প্রশ্নে দৃঢ় মনোবল, সেই মনোবলকে দুর্বল করা যায়। এদিন জাতীয় প্রেস ক্লাবে দোয়া মিলাদ ও দুস্থদের মাঝে খাবার বিতরণ কর্মসূচিতে বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু বলেন, বেগম জিয়া সুস্থ থাকলেই দেশের মানুষ সুস্থ থাকবে। মানুষটা গণতন্ত্রকে সমৃদ্ধ করেছেন, কখনো প্রতিহিংসামূলক কোনো দৃষ্টিভঙ্গি বা কার্যক্রমে তিনি কখনোই ছিলেন। তিনি কটূক্তি পছন্দ করতেন না, নিজেও করতেন। ক্ষমতার বাইরে ক্ষমতায় থেকে যে কাজগুলো তিনি করেছেন, সেটা ইতিহাসে সবসময় সংরক্ষণে রাখা যায়। বিএনপি চেয়ারপারসনের দ্রুত আরোগ্য কামনায় শুক্রবার সারা দেশে দোয়ার আয়োজন করেছে বিএনপি। তৈরি করে দিতে হবে। জাতীয় নির্বাচনের আগে লটারির মাধ্যমে ৬৪ জেলার পুলিশ সুপার নিয়োগ দেয় অন্তর্বর্তী সরকার। বৃহস্পতিবার সকালে নির্বাচনকালীন দায়িত্ব পালন করতে যাওয়া ৬৪ জেলার পুলিশ সুপারদের সঙ্গে মতবিনিময় করেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। এ সময় পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা ছাড়াও অন্য উপদেষ্টারা উপস্থিত ছিলেন। এই চ্যালেঞ্জটা নেবার জন্য মানসিক প্রস্তুতি দরকার। পুলিশ সুপারদের উদ্দেশ্যে অন্তর্বর্তী সরকার প্রধান বলেন, আগামী নির্বাচন সাধারণ নয়, শহীদদের আকাঙ্ক্ষা পূরণের নির্বাচন। দল নিরপেক্ষ থেকে উদাহরণ সৃষ্টিকারী নির্বাচন করতে পুলিশ কর্মকর্তাদের নির্দেশনা দেন তিনি। কোন রকমের বায়াস যেন এটার মধ্যে না ঢোকে। অনেক সময় শত প্রচেষ্টা সত্ত্বেও বায়াস ঢুকে পড়ে। যেটুকু সময় নির্বাচনে, মাত্র ফেব্রুয়ারি মাসে নির্বাচন হবে, এটার গুরুত্ব এত বেশি, প্রতিদিন তোমাকে চিন্তা করতে হবে যে আজকে আমার কি দায়িত্ব, কি করবো আমি। এটাকে সর্বাঙ্গ সুন্দর নির্বাচন করার জন্য, মজবুত নির্বাচন করার জন্য, সবাইকে বোঝানোর জন্য। প্রধান উপদেষ্টা বলেন, আগামী নির্বাচনের মাধ্যমে নতুন বাংলাদেশের জন্ম হবে, তাই পুলিশকে ঐতিহাসিক ভূমিকা পালনে চ্যালেঞ্জ গ্রহণের জন্য মানসিকভাবে প্রস্তুতি নেওয়ার আহ্বান জানান তিনি। সবাই একমত হবে যে আমরা একটা নতুন নির্বাচন, নতুন বাংলাদেশ গড়ার জন্য আমরা আজকে তার জন্ম দেওয়ার মুহূর্তে এসেছি, সেই জন্মটা লাভ করবে। আগে একটা স্বপ্ন দেখেছিল গণঅভ্যুত্থানের মাধ্যমে, আজকে বাস্তবের পথের মধ্যে আমরা তাকে উঠিয়ে দিচ্ছি। সেই নির্বাচনের মাধ্যমে আমরা যেন অগ্রসর হতে পারি। দায়িত্ব পালনকালে পুলিশ কর্মকর্তাদের শহীদ আনাসের আত্মত্যাগের কথা স্মরণ রাখার পরামর্শ দেন প্রধান উপদেষ্টা।
জাতীয় নির্বাচনের আগে রাষ্ট্র সংস্কারে গণভোট, সব দলের জন্য সমান সুযোগ নিশ্চিত সহ 5 দফা দাবিতে গত সেপ্টেম্বর থেকে আন্দোলন করছে জামায়াত, খেলাফত মজলিস, ইসলামী আন্দোলন সহ 8টি রাজনৈতিক দল। রাজধানীর রাজপথ ছাপিয়ে চলতি সপ্তাহে এই আন্দোলন এখন বিস্তৃত হয়েছে বিভাগীয় পর্যায়ে। 7 বিভাগে চলছে ধারাবাহিক সমাবেশ। দীর্ঘদিন ধরে গুঞ্জন চলছিল আন্দোলনের শরিক এসব দল আগামী জাতীয় নির্বাচনে অংশ নেবে সমন্বিতভাবে। সেই লক্ষ্যে ডিসেম্বরের মধ্যভাগেই শরিক দলগুলোর সমন্বিত চূড়ান্ত প্রার্থী তালিকা ঘোষণা হতে পারে, এমনই আভাস দিলেন দলগুলোর শীর্ষ নেতারা। ডিসেম্বরের প্রথম দিকে আমরা চেষ্টা করব সমঝোতার কাজটা সম্পন্ন করার। যেই আসনগুলো জোট থেকে তারা দাবি করবে বা আমরা দাবি করব, এগুলো কিন্তু মোটামুটি আমরা একটা পর্যায়ে নিয়ে এসেছি। হয়তো 1 সপ্তাহের মধ্যেই আমরা পরস্পর বসে এই বিষয়গুলো একটা পর্যায়ে নিয়ে আসব। আসন সমঝোতার ভিত্তিতে প্রার্থী নির্ধারণে 2টি বিষয় মাথায় রাখা হয়েছে বলে জানান নেতারা। 2টা বিষয় আর কি, একটা হলো সে একজন বড় দায়িত্বশীল বড় নেতা, আরেকটা হলো যার বেশি জনপ্রিয়তা ওই এলাকায় আছে। কে বেশি পপুলার, কে বেশি পরিচিত, কার জিতে আসার সম্ভাবনা, সিটটা এমন জায়গায় দিতে হবে সেটা যেন লস না হয়ে যায়, এই ব্যাপারটা আন্ডারস্ট্যান্ডিং হবে বলে নিজেদের মধ্যে একটা মাইন্ডসেট হয়ে আছে। সমঝোতার স্বার্থে যে কোনো আসন ছাড়তে প্রস্তুত সব দলই। আমাদের আমির সাহেব বলে দিচ্ছেন যে আমরা প্রাথমিক সব বাছাই করে দিলাম, আপনাদের ময়দানে নেমে কাজ করেন, এটা একটা প্রাথমিক বাছাই, কিন্তু কেউ মনে করবেন না যে এই সিটটা আপনার, এটা আপনার না, এটা আমাদের জামাতের সিট। জামাত যখন আপনাকে ছাড়তে বলবে তখন আপনাকে ছাড়তে হবে। সেন্ট্রালে যে আমরা সিদ্ধান্তের জন্য বসবো, সেখানে যখন কোনো আসনের জন্য কোনো প্রার্থী নির্ধারণ হয়ে যাবে, বাকি যারা থাকবে তাদের কাজই হবে তাকে সমর্থন করা। তফসিল ঘোষণা এবং জাতীয় রাজনীতির বাস্তবতা বিবেচনায় প্রার্থী তালিকা ঘোষণার দিনক্ষণে সামান্য পরিবর্তন আসতে পারে বলেও জানান নেতারা। একটা হচ্ছে যে আজকে রাত্রেই কারফিউ দিয়ে এদেরকে শেষ করে দেওয়া, আরেকটা হচ্ছে যে গো ফর দ্য রিয়েল হার্ড লাইন। তো এখন কথা হচ্ছে যে the first option which you are saying, that's what we should do. জুলাই আগস্টের ছাত্র আন্দোলন চলাকালের কোনো এক সময়ের ফোনালাপ এটি। কারফিউ জারি নিয়ে কথা বলতে শোনা যায় আনিসুল হক ও সালমান এফ রহমানকে। প্রসিকিউশনের তথ্য বলছে শেখ হাসিনা ছাড়াও আন্দোলন দমনে নেতৃত্ব দেন শীর্ষস্থানীয় আরও 4 জন, যাদেরকে তারা বলছেন গ্যাং অফ 4। এই গ্রুপের সদস্য ছিলেন সাবেক আইনমন্ত্রী আনিসুল হক ও উপদেষ্টা সালমান এফ রহমান। বৃহস্পতিবার এই 2 জনের বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ দাখিল করে প্রসিকিউশন। অভিযোগ আমলে নিয়ে তাদের 10 ডিসেম্বর হাজির করার নির্দেশ দেন ট্রাইব্যুনাল। তাদের বিরুদ্ধে কারফিউ জারি করে আন্দোলনকারীদের হত্যার পরামর্শদাতা হিসেবে অভিযোগ আনা হয়েছে। কারফিউ চলা অবস্থায় এদেরকে আন্দোলনকারী ছাত্র জনতাদেরকে শেষ করে দিতে হবে। 19 তারিখে ওনাদের এই বক্তব্যের প্রেক্ষিতে 20 তারিখ এবং তার পরবর্তীতে ঢাকা শহর সহ দেশের বিভিন্ন স্থানে ছাত্র জনতাকে নির্বিচারে গুলি করে হত্যা করা হয়। এই হত্যাকাণ্ডে ওনাদের এই সকল বক্তব্য উস্কানিমূলকভাবে ব্যবহৃত হয়েছে। 3 সপ্তাহের আন্দোলনের সময় হঠাৎ বন্ধ করা হতো ইন্টারনেট সেবা। 17 জুলাই মধ্যরাত থেকে 28 জুলাই পর্যন্ত বন্ধ ছিল মোবাইল ইন্টারনেট। এছাড়া ফেসবুক, হোয়াটসঅ্যাপ সহ ইন্টারনেট ভিত্তিক যোগাযোগ মাধ্যমগুলো বন্ধ ছিল 13 দিন, যা স্বাভাবিক হয় 5 আগস্ট দুপুর থেকে। এদিন জয় ও পলকের বিরুদ্ধে 3টি অভিযোগ দাখিল করে রাষ্ট্রপক্ষ। তাদের বিরুদ্ধে আন্দোলন চলাকালে ইন্টারনেট বন্ধ করে সংগঠিতভাবে হত্যাকাণ্ডে সহায়তার অভিযোগ আনা হয়। ট্রাইব্যুনাল তাদের বিরুদ্ধে আনা অভিযোগও আমলে নিয়েছেন। গ্রেফতারি পরোয়ানা জারি করা হয়েছে সজীব ওয়াজেদ জয়ের বিরুদ্ধে। মামলার পরবর্তী তারিখ ধার্য করা হয়েছে 10 ডিসেম্বর। একটি ফরমাল চার্জে 2 জন অভিযুক্ত, একজন হলেন তৎকালীন প্রধানমন্ত্রীর আইসিটি বিষয়ক উপদেষ্টা এবং ওনার পুত্র সজীব আহমেদ ওয়াজেদ জয়, এবং আরেকজন হলেন তৎকালীন আইসিটি প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলক। সজীব ওয়াজেদ জয়ের পরামর্শে তৎকালীন আইসিটি প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলক ইন্টারনেট পরিষেবা প্রথমে স্লো করে দেন, এরপরে সম্পূর্ণরূপে বন্ধ করে হত্যা এবং নির্যাতনের তথ্য আড়াল করে এই হত্যাযজ্ঞ পরিচালনায় সহায়তা এবং সম্পৃক্ততা থেকেছে। এদিন জুলাই আগস্টের আন্দোলন চলাকালে রামপুরায় 28 জনকে হত্যা মামলায় কর্নেল রেদওয়ানুল ইসলাম ও মেজর রাফাত বিন আলমকে হাজির করা হয় ট্রাইব্যুনালে।